আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিন্তু উত্তাপ শুধু প্রকৃতিতে নয়, উত্তাপ পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তেও। উত্তেজনার কারণ ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার এই ফেরত পাঠানোর প্রক্রিয়া নানান ছুতোয় আটকে রেখেছিল। অনুপ্রবেশকারীদের প্রতি ভালোবাসায় নয়, তাদের ভোটে ক্ষমতায় টিকে থাকবে বলে। মমতা সরকার এখন বিদায় নিয়েছে। মাত্র এই 9 তারিখে মে মাসের 9 তারিখে নতুন সরকার শপথ নিয়েছে। সেই জায়গায় ক্ষমতায় এসেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। বিজেপি মানে সেই দল যাকে রাজ্য নির্বিশেষে ভারতের মুসলমানেরা শত্রু মনে করে, যে দলের বিরোধিতা মুসলমান মনে করে তাদের পরম কর্তব্য হিসেবে। এটা মুসলমান যেমন জানে তেমন জানে বিজেপি। বিজেপি সেজন্য খোলাখুলি বলে দেয় মুসলমানরা আমাদের চায় না, আর আমরাও তাই চাই না মুসলমানদের ভোট। শত্রুতা যদি এমন চরম সীমায় না পৌঁছতো তাহলে মুসলমানদের বড় লাভ হয়তো কেন নিশ্চিতভাবেই হতো। আর এই অবৈধ বাংলাদেশি, এটা নিয়ে সম্ভবত এত বাজার সরগরম হতো কিনা সেটা প্রশ্ন সাপেক্ষ। তবে সে আলোচনা অন্য প্রসঙ্গ থাক। এখন আসা যাক অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো নিয়ে, যেটা নিয়ে এখন সীমান্ত সরগরম। পশ্চিমবঙ্গের নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যারা এসেছে তাদের উপর 3D নিয়ম কার্যকর হবে। এই 3D কি? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। এটা পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারের সিদ্ধান্ত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে যাকে বলে আদা জল খেয়ে নেমে পড়েছেন 3D সফল করতে। আর শুভেন্দু সরকার ক্ষমতায় আসতেই ছবি আমূল বদলে গেছে বাংলাদেশ সীমান্তে। খবর পাচ্ছিলাম বসিরহাটের সন্নিকটে হাকিমপুর সীমান্তে পুলিশি অ্যাকশন শুরু হওয়ার আগে অনুপ্রবেশকারীরা নিজেরাই পোটলা পুটলি বেঁধে তৈরি সীমান্ত পেরিয়ে ওপারে চলে যাবে যেখানে তাদের আসল বাড়ি। কিন্তু আটকাচ্ছে কে? বাংলাদেশের বিজিবি, বর্ডার গার্ডস বাংলাদেশ। পরিস্থিতি জানতে প্রতিনিধি পাঠালাম, তার রিপোর্টটা বলি প্রথমে। সন্ধ্যেবেলায় মোটরসাইকেল নিয়ে বেরোলাম দুজন। গন্তব্য হাকিমপুর চেকপোস্ট। রাত 9টা নাগাদ হাকিমপুর এসে গেলাম এবং তারা সেখানটায় যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলাম। তারা সেখানে তাদেরকে জিজ্ঞাসা করব, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 1-1.5 কিলোমিটার আগে বিএসএফ চেকপোস্টের কাছাকাছি অপেক্ষা করছিল বিস্ময়। রাস্তার ধারে বহু পুলিশের গাড়ি, একেবারে সারে সারে। কনস্টেবল আর সিভিক ভলেন্টিয়ারদের নানান জটলা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল চলছে। এক সাব ইন্সপেক্টর বললেন অ্যাডিশনাল এসপি সাহেব এসেছেন। অ্যাডিশনাল এসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার এসেছেন, এসডিপিও। আমরা সাংবাদিক পরিচয় দিয়ে এগোলাম, কেউ আপত্তি করলেন না। চেকপোস্টের খানিক আগেই দেশে ফেরার জন্য মানুষের বিশাল ভিড়, অন্তত পক্ষে কয়েকশো, হাজারও পেরিয়ে যেতে পারে। এগোলাম তাদের দিকে, এবং তারা যে ওখানে একা বসে আছে সবসময় তা না, নতুন নতুন বাসে করে লোকজন চলেও আসছে। 6 মাস আগের আর এখনকার পরিস্থিতির মধ্যে ফারাক দেখতে পেলাম। 6 মাস আগে কিন্তু যারা আসছিল এইরকম রাজ্য পুলিশের এত ভিড় ভাড় সেখানে ছিল না। রাজ্য পুলিশের তো ছিলই না, অনেকটা যেন নীরবে চলছিল কাজকর্ম। গত নভেম্বর ডিসেম্বরে যারা বাংলাদেশে ফিরছিলেন তাদের বক্তব্য ছিল এসআইআর হচ্ছে, মানে নির্বাচনের
ওই ভোটার লিস্ট আধুনিকীকরণ করা, নবীকরণ করা। তো আমাদের তো আর থাকতে দেবে না, তাই চলে যাচ্ছি। তার মানে এসআইআর তাদের নাম ছিল, কাটা যাচ্ছে বা গেছে, তাই তারা চলে যাচ্ছে। অর্থাৎ সেবার নিজেদের ইচ্ছায় স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপ্রবেশকারীরা। সে দফায় মাটি আঁকড়ে পড়ে থাকারা যারা ছিল, এবার ফিরে যাচ্ছেন বাধ্য হয়ে। এরা কোত্থেকে আসছেন? নিউ টাউন সংলগ্ন ঘুনি বস্তি বা এয়ারপোর্টের কাছে বাঁকড়া, হাওড়ার কোনো বস্তি থেকে আসা, সল্ট লেকের বিভিন্ন জায়গা থেকে যারা আছে, এরা সব, এদের পরিবার, দক্ষিণ 24 পরগনার দক্ষিণ বারাসাত থেকে আসা মহিলা পুরুষ, সবার মুখে একটাই কথা, যাদের বাড়িতে ভাড়া থাকতাম তারা আর থাকতে দিচ্ছে না। বলছে তোমরা থাকলে আমাদের বিপদ হবে, পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, আমাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে, অতএব তোমরা চলে যাও। একজন তো পুলিশে আনার কথাও শোনালেন, বললেন আগের বাড়ি আমাদের পুরো বস্তি প্রায় খালি হয়ে গিয়েছিল, মানে নভেম্বরে নাগাদ, যখন এসআইআর প্রক্রিয়া খুব জোর কদমে চলছিল। শুধু আমরা 20-22 ঘর রয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরে আগুন লেগে পুরো বস্তি পুড়ে গেল। পাশের পাড়াগুলো ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম, কিন্তু সরকার বদলে যাওয়ার পর মাঝে মধ্যেই পুলিশ আসছিল, ভয়ে রাতে বাড়িতে থাকতে পারছিলাম না। আর যাদের বাড়িওয়ালারাও বলল আর একদিনও থাকা যাবে না, এখনই চলে যাও। প্রায় একই কথা সবার মুখে। চেকপোস্টের দিকে এগোলাম। চেকপোস্টের কাছে গিয়ে দেখি অতিরিক্ত পুলিশ সুপার, এসডিও এরা সব চেকপোস্টের গেট পারাপার করছেন। ব্যস্ত পদক্ষেপে একবার বিএসএফ চৌকির দিকে যাচ্ছেন, আবার ফিরে আসছেন। মাস 6 আগে যখন এসেছিলাম এই হাকিমপুরে একবার, তখন পুলিশি তৎপরতার এই ছবি দেখিনি। বিএসএফ চেকপোস্টের বাইরে তখনও এরকমই ছিল, হয়তোবা খানিকটা বেশি ভিড় ছিল সেখানে। এসআইআর আবহে তখন ভারত ছেড়ে বাংলাদেশে ফেরা শুরু হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছিল বিএসএফ, কিন্তু তাদের সাহায্য করার জন্য কোনো মমতা জমানার কোনো পুলিশ, রাজ্য পুলিশ আশেপাশে কোথাও ছিল না। বার্তাটা পরিষ্কার, মমতা এদেরকে রাখতে চাইছিলেন। এবার বিএসএফ পুলিশ যাকে বলে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আর এবারের পুশব্যাক পদ্ধতিও বদলে গিয়েছে। আগে যারা বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন তাদের সীমান্ত পার করানোর পুরো প্রক্রিয়া বিএসএফ এর হাত দিয়েই হচ্ছিল। তখন হাকিমপুর চেকপোস্টের বাইরে ভিড় জমানো অনুপ্রবেশকারীদের ভাগে ভাগে চেকপোস্টের ভেতরে ডাকা হচ্ছিল। তাদের বাংলাদেশি নথি পরীক্ষা করে নাম ঠিকানা নথিভুক্ত করা হচ্ছিল। তারপর একজনকে 50, 60, 70, 80, 100 জন করে করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল সীমান্তের নিকটবর্তী বিএসএফ ক্যাম্পে। সেখানে তাদের নাম ঠিকানা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছিল। তালিকা যাচাইয়ের পর বিজিবির তরফে সবুজ সংকেত দেওয়া হলে বিএসএফ ক্যাম্পে তাদের অপেক্ষারতদের তুলে দেওয়া হচ্ছিল বিজিবির হাতে। এবার পদ্ধতি বদলে গেছে। এবার হাকিমপুর সীমান্তে যারা ভিড় করেছেন তাদের অনেকেরই প্রশ্ন, বিএসএফ চেকপোস্টে নাম নথিভুক্ত করার পর কোথায় নিয়ে যাওয়া হবে? এবার আর সরাসরি সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে না শুনে তাদের আশঙ্কা, তাহলে কি তাদের গ্রেপ্তার করা হবে? তাদের কি সেই ডিটেনশন ক্যাম্প, যার পশ্চিমবাংলায় নাম হয়েছে, যাদেরকে নাম হয়েছে হোল্ডিং সেন্টার, সেখানে কি তাদের গ্রেপ্তার করে রাখা হবে? কিন্তু ভিড়ের মধ্যে থেকেই আবার কেউ কেউ বলছে না না, গ্রেপ্তার হবে কেন? সিধা শুভেন্দু অধিকারী তো বলেছেন কাউকে আটকাবো না, কাউকে বসিয়ে বসিয়ে খাওয়াবো না, যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দেওয়া হবে। তাহলে হোল্ডিং সেন্টার কেন? কারণটা হচ্ছে কি, কদিন থাকতে হবে সেখানে, থাকা খাওয়া ঠিকঠাক মিলছে তো, তাদের নামে মামলা হবে না তো, চিন্তান্বিত মুখ নিয়ে এমন নানান প্রশ্ন নানা জনের।
আসলে অনুপ্রবেশকারী বলে কেউ চিহ্নিত হলেই তাকে হোল্ডিং সেন্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কতদিনের জন্য? যতদিন না বিজিবি তাদের কাগজপত্র চেক করে তাদেরকে ফেরত নিচ্ছে ততদিন। সেই জন্য জেলায় জেলায় অস্থায়ী হোল্ডিং সেন্টারও খুলে গিয়েছে রাতারাতি। সরকার যদিও বলেছে 30 দিন এখানে থাকবে ম্যাক্সিমাম, তার মধ্যেই তাদেরকে পাঠানো হবে। কিন্তু তার মধ্যে যদি বিজিবি না নেয়, তাদের না নিতে চায়, যদি সবুজ সংকেত না দেয়, তাহলে সে প্রশ্ন নিয়ে একটু পরে আলোচনায় আসব। অতএব গত 4-5 দিন ধরে যারা হাকিমপুর চেকপোস্টের বাইরে এসে জড়ো হচ্ছেন, তাদের বাংলাদেশি নথি, ভারতীয় নথি এখানে জমা থেকে যাচ্ছে, আর বাংলাদেশি নথি বিএসএফ এর পাশাপাশি পুলিশ পরীক্ষা করে দেখছে। তাদের নাম নথিভুক্ত করার পর ওই 100-150 অনুপ্রবেশকারীকে এক একটি করে দলকে বাসে চাপিয়ে পুলিশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হোল্ডিং সেন্টারে। সেখানে আটকদের থাকা খাওয়ার বন্দোবস্ত করছে স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত। তারপর বাংলাদেশ থেকে বিএসএফ এর কাছে সবুজ সংকেত এলে হোল্ডিং সেন্টার থেকে আটকদের ফের সীমান্তে আনবে পুলিশ। তাদের সীমান্ত পার করিয়ে বিজিবি হাতে তুলে দেবে বিএসএফ। হাকিমপুরের হেডকোয়ার্টার স্বরূপনগর, সেখানে এখনো পর্যন্ত 3টি হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে যা জানা গেল। একটি তেঁতুলিয়ার পথের সাথী নামে অতিথিশালায়, তারপর দ্বিতীয়টি হচ্ছে চারঘাট হাই স্কুলের কাছে একটি ফ্লাড সেন্টার, বন্যার সময় যেখানে মানুষ গিয়ে আশ্রয় নেয়। তৃতীয়টি মেদে যাকে বলে এখানকার কথ্য ভাষায়, সেখানকার একটা স্কুলে। সব জায়গাতে পুলিশ পাহারা। আটকদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দেখভাল করছে আশাকর্মীরা, খতিয়ে দেখছে স্থানীয় মেডিকেল অফিসার। সেখানে তেঁতুলিয়ার হোল্ডিং সেন্টারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিডিও অফিসের পক্ষ থেকে। চারঘাট হাই স্কুলে, মেডিয়ার স্কুলে রান্নার দায়িত্বে আছে সেখানকার স্কুলের মিড ডে মিলের কর্মীরা। স্বরূপনগর বিডিও অফিস থেকে আসছে জলখাবার। সুতরাং মোটামুটি বলা যায় হোল্ডিং সেন্টারগুলো খাওয়া দাওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা, এইসব সমস্ত কিছুর দায়িত্ব দেখভাল করছে পঞ্চায়েত। সব মিলিয়ে পাকাপোক্ত ব্যবস্থা। সে নয় হলো, কিন্তু বাংলাদেশ তার নিজের লোকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কিরকম স্পিডে কাজ করছে? স্পিড প্রায় নেই বললেই হয়। যথাসম্ভব ঝুলিয়ে দাও এই প্রক্রিয়া, এটাই তাদের লাইন অফ অ্যাকশন। আর বাংলাদেশ সরকারের নির্দেশে বর্ডার গার্ডস বাংলাদেশ একেবারে সরাসরি প্রচারে নেমে পড়েছে এই ফেরত দেয়ার বিরুদ্ধে। 26শে মে রয়টার্স একটি রিপোর্টে বলছে একথা। কি বলছে? বলছে ভারত থেকে সন্দেহভাজনদের জোরপূর্বক অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশে সতর্কতা বৃদ্ধি। এই শিরোনামে রয়টার্স ঢাকা থেকে 26শে মের যে রিপোর্ট, তাতে লিখছে ভারত অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে জোরপূর্বক প্রবেশ করাচ্ছে। এমন উদ্বেগের কারণে বাংলাদেশের সীমান্ত রক্ষীরা ভারতের সাথে সীমান্তের কিছু অংশে টহল জোরদার করেছে এবং জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের জানায় যে ভারত বাংলাদেশকে 2860 জনের সন্দেহভাজন বাংলাদেশের জাতীয়তা যাচাই করতে বলেছে, তাদের ফেরতের কথা বলেছে, যারা এদেশে অবৈধভাবে দেশে বসবাস করছিল। কতদিন আগে? 5 বছর আগে এই জিনিসটা বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে ভারত, মানে শেখ হাসিনার জমানায়। এখনো তার কোনো সাড়া আসেনি বাংলাদেশ থেকে। উল্টে বাংলাদেশ কি করছে? বর্ডার গার্ড বাংলাদেশের 60তম ব্যাটালিয়ন রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় লাউড স্পিকার ব্যবহার করে বাসিন্দাদের সতর্ক করছে এবং বলছে সীমান্ত পেরিয়ে লোক ঢুকতে পারে, ভারত লোক ঢোকাতে পারে। তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে অভিযান শুরু করে দিয়েছে বিজিবি। সীমান্ত এলাকা জুড়ে তারা বলছে সীমান্ত এলাকা জুড়ে তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এক বাংলাদেশি বিজিবি কর্মকর্তা বলেন, অবৈধভাবে জোরপূর্বক প্রবেশ প্রতিরোধে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। এ কথাটা কিন্তু বলছে না যে যাদেরকে এইভাবে পাঠানো হচ্ছে তারা বাংলাদেশেরই মানুষ, তারা ভারতে অবৈধভাবে ছিল। তাদের আপত্তির কারণটা কি? কারণ তারা জোর করে নাকি পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ বিজিবি, বুঝে যাচ্ছে বিজিবি সহজে তাদের ফেরত নেবে না। আবার পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার তারা তাদের ফেরত না পাঠিয়ে ছাড়বে না। আর এখানেই আসছে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করার কথা। ভারত ভালোভাবেই জানে এত মানুষকে ফেরত নিতে গড়িমসি করবেই বাংলাদেশ, যেমন করেছে গত 5 বছর ধরে। মাত্র 2860 জনের একটা তালিকা পড়ে আছে বাংলাদেশের কাছে, সারা শব্দ নেই সে ব্যাপারে। সুতরাং সোজা পথে ফেরত অসম্ভব। বাঁকা পথটা তাহলে কি? গতকাল রাজস্থানের বিকানিরে সিকিউরিটি রিভিউ মিটিংয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দেশ দিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের 15 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত অবৈধ নির্মাণ অবিলম্বে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। এই আদেশের সবচেয়ে বড় প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া ইত্যাদি সীমান্ত, কুচবিহার, দিনাজপুর, এই সমস্ত, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্ত এই সমস্ত জেলাগুলোতে। কিন্তু ভয়ঙ্কর প্রভাব যেটা পড়বে সেটা শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এলাকায়। মমতা ব্যানার্জির সৌজন্যে চিকেন স্নেক অঞ্চলে অবৈধ বাংলাদেশিরা বিপুলভাবে জমি দখল করে, রেলের জমি পর্যন্ত দখল করে বসতি তৈরি করেছে। তাদের ঘরবাড়ি ভাঙা হলে কয়েক লক্ষ মানুষ ঘর ছাড়া হবে, তারাও বাংলাদেশে পালাবে। কিন্তু পালাবে কিভাবে? বিজিবি তারা তো নিতে চাইছে না, গড়িমসি করছে। এদিকে নতুন মুখ্যমন্ত্রী বলেছেন তাদের হোল্ডিং সেন্টারে রেখে জামাই আদরে খাওয়াতে দাওয়াতে রাজি নয় পশ্চিমবঙ্গ সরকার। তাহলে সে ব্যবস্থা ভেবে রেখেছে বিএসএফ, রাজ্য পুলিশ। কোনো আদালত নয়, নো কোর্ট নো কেস, ধরো পাঠাও, নিতে না চাইলে জোর করে পাঠাও। বিজিবি আপত্তি করলে চরম জায়গাতে পর্যন্ত পৌঁছানো যাবে। আপনারা জানেন বাংলাদেশ সীমান্তে একটা বড় অংশ জুড়ে রয়েছে নদী এলাকা। খবর আছে ভারত থেকে, পশ্চিমবঙ্গ থেকে নৌকা করে তাদেরকে তুলে, যেখানটায় সব জায়গাতে বিজিবি গার্ড দিয়ে নেই, সেখানটায় পাঠানো হবে, বাংলাদেশে গিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। কোন কোন জায়গায় এমনও হতে পারে নদীর মধ্যে ফেলে দেওয়া হবে, যাও সাঁতার দিয়ে ওপারে চলে যাও, এমনও করা হতে পারে। মোদ্দা কথাটা, ভারত এবং পশ্চিমবঙ্গ সরকার তো ওটা, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে আর কোনোভাবে এদেশে কোনো এদেরকে রাখা হবে না, অবৈধদের রাখা হবে না। এরপরেও যদি বাংলাদেশ তারা যদি বড় কিছু করতে চায়, ওই যে বললাম সীমান্ত সরগরম, বাতাসে বারুদ। ভারত কিন্তু বারুদ নিয়েও তৈরি, অর্থাৎ প্রয়োজন হলে ভারত সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে পাঠাবে। তারপরেও যদি ফিরে আসতে চায়, তার মানে এই লোকগুলো, এদের অবস্থা বুঝুন। এটা হচ্ছে তারা যেন একেবারে সেই এর কাঠি হয়ে গেছে, সেই বলে না যে তাঁতের কাঠি, যে একবার এদিকে মারছে ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে এদিকে মারছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঠিক সেই জিনিস চলছে। তাদের এই অবস্থা হবে। তারা কারা? তারা বাংলাদেশেরই মানুষ। একটা প্রশ্ন এখানটায় করতে পারে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, ভারত কিন্তু বাংলাদেশ সীমান্তে, আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে ভারতের যতগুলো রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যগুলোতে বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের সব রাজ্যে এখন বিজেপির সরকার, এবং সেখানকার রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার
দুয়েই যখন এক পথে রয়েছে, এক মতে আছে, তখন এখানে তাদের থাকাটা, অবৈধ বাংলাদেশিদের থাকাটা আর সম্ভব নয়। এবং প্রয়োজন হলে ওই যে বললাম, ভারত সামরিক শক্তি প্রয়োগ করবে, এবং সেই শক্তি প্রয়োগ যাতে না হয় তার জন্য আমার মনে হয় বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ওই রকম ভাবে তার নিজের জায়গায় সে নানা রকম প্রচার করে ওই ডানাত বামাত অজুহাত দেখিয়ে তাদেরকে ফেরত না নেয়া, এসব না করে ভারতের সাথে সরাসরি কথা বলা উচিত। আমি এর আগে বলেছি 2001 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে মাধবগড় বলে কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি তৈরি হয়েছিল বিপুল সংখ্যক বাংলাদেশি, 2001 সালেই বিপুল সংখ্যক এই বাংলাদেশিরা যাতে ভারতবর্ষে, যাতে এদেরকে ওপারে না পাঠিয়েও যাতে কিছু করা যায় তাদেরকে নিয়ে, সেই চেষ্টার কথা বলেছিল মাধবগড় বলে কমিটি। তারা কি সুপারিশ দিয়েছিল? তারা সুপারিশ দিয়েছিল যে কাজ যখন পাচ্ছে না তারা, তখন তারা এপারে এসে থাকলুক ওয়ার্ক পারমিট নিয়ে। যেমন ওয়ার্ক পারমিট নিয়ে বহু বাংলাদেশি রয়েছে আরব দেশগুলোতে, আরো অন্যান্য দেশে, তেমন ভাবে ভারতেও থাকবে। কিছু ক্ষেত্রে তাদের পরিবার থাকলে পারলে সঙ্গে থাকবে, পরিবার সঙ্গে না থাকলে তারা পরিবার দেশে থাকবে, তারা এখান থেকে আয় করবে, তাদের ওখানে পাঠাবে। 2004 সালে হয়তো অটল বিহারী সরকার, যদি বিজেপির সরকার যদি হেরে না যেত ভোটে, তাহলে হয়তো এই পদ্ধতিটা গৃহীত হয়ে যেতে পারত। কিন্তু 4 সালে হেরে যায় অটল বিহারী সরকার, শেখ হাসিনা সরকারও সেখান থেকে চলে যায় তার আগেই। এর ফলে হলো কি, পুরো ব্যাপারটা আটকে গেল। এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকার ভারতের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললে অনেক ভালোভাবে শান্তির সঙ্গে দুই দেশের কোনো ক্ষতি না করে সমস্যাটা মিটতে পারত। কারণ মনে রাখবেন, ভারতেরও কিন্তু এই জনশক্তি বাংলাদেশি তাদের দরকার তাদের। কারণ এখানে আমি এই মুহূর্তে মুম্বাইতে আছি, এখানে নির্মাণ শিল্পে, বাড়ি তৈরিতে বাংলাদেশিরা বিরাটভাবে, ব্যাপকভাবে আছে। গুজরাটে তারা আছে, সেখানকার ওই রেডিমেড গার্মেন্ট সেক্টরে, এইরকম বিভিন্ন জায়গাতে রয়েছে। আর বাড়ি কাজের লোক, মেড সার্ভেন্ট ইত্যাদি, এখানে তো বাংলাদেশিদের একদম চারদিকে ছড়িয়ে আছে। আমার মনে হয় যে বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে ভেবে দেখবেন, ভারত সরকারের সাথে সরাসরি বসে সমস্যার মেটাতে চেষ্টা করবেন। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সম্মানিত দর্শক, আজকে ডক্টর ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করাটা আমার জন্য খুব টাফ হবে। এই কারণ হলো, অফিসে বসে এই ভিডিওটা করছি, কারেন্ট নেই, এবং আমি যে জীবনযাত্রা আমার যে রয়েছে দীর্ঘদিন যাব, সেখানে আমাকে একটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে থাকতে হয়। তো কারেন্ট নেই, এসি চলছে না। আমার বাসায় মোটামুটি জেনারেটর ব্যাকআপ রয়েছে, এসি অফিসও ছিল, কিন্তু এই এখন এই ফুয়েলের কারণে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত জেনারেটর ছাড়ে এসি চালাতে পারছি না। ফ্যানও নেই রুমের মধ্যে, আর ফ্যানের শো শো আওয়াজ হয়। ফলে প্রচন্ড গরমের মধ্যে এবং কম আলোর মধ্যে এই ভিডিওটা আপনাদের সামনে করছি। এর মধ্যে যে রস দিতে চাচ্ছি, কষ দিতে চাচ্ছি, যে বিষয়গুলো বোঝাতে চাচ্ছি, হয়তো এই পরিবেশ পরিস্থিতির কারণে ভিডিওর কোয়ালিটিটা মনোভূত নাও হতে পারে, তবুও আমি প্রাণান্ত চেষ্টা করব, আপনারা ধৈর্য হারাবেন না। প্রথম হলো যে, ক্ষমতায় আসলে, যে কোনো মানুষ ক্ষমতায় আসলে আমাদের চারিদিকে এত দালাল, এত ফড়িয়া, এত তাবেদার, এত ভণ্ড, এত প্রতারক, তাদেরকে কেন্দ্র করে, অর্থাৎ ক্ষমতাধর লোকদেরকে কেন্দ্র করে যেভাবে মুখ করে,
রানী মৌমাছিকে কেন্দ্র করে যেভাবে অন্যান্য মৌমাছিরা ভন 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 করতে থাকে, যে কোনো ক্ষমতাধর ব্যক্তি, সেটা চেয়ারম্যান হোক কিংবা মেম্বার হোক কিংবা প্রধানমন্ত্রী হোক, তাদেরকে কেন্দ্র করে যে একটা বিরাট বলয় গড়ে ওঠে, এখানে আসলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে খুব বেশি তারা ইমানদার না হলে, কিংবা না হলে আলেম, না হলে ওলামা, না হলে কিংবা তাদের যে জিহান যেটিকে বলা হয়, হৃদম, এটি যদি আরশে আযমের সঙ্গে সরাসরি যুক্ত না থাকে, তাহলে টাউট বাটপারদের কবলে পড়ে তারা তাদের চরিত্র, চিন্তা, চেতনা, ধ্যান ধারণা সবকিছু হারিয়ে যখন পতিত হন, পতন হয় তাদের, তখন আর কিছু করার থাকে না। এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। তো সেই দিক থেকে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার একেবারে চূড়ান্ত পর্যায়ে পতনের ঠিক আগে 3-4 বছর আগে, তার দলের যারা টাউট বাটপার, তারা তাকে এমন কতগুলো উপাধি দেওয়া শুরু করলেন যেগুলো শুনলে আপাত দৃষ্টিতে বাইরে যারা থাকে তাদের ভীষণ রকম বিরক্তি লাগে, আর যারাদের উদ্দেশ্যে বলা হয় তো তারা খুব এনজয় করে। যেমন ধরুন, আমি একজন সাধারণ মানুষ, এখন আমাকে যদি 10-12 জন আলেম ওলামা এসে বলেন, ইয়া হযরত, ইয়া আলিমুল মুলক, এই মুলকের সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি আলিমুল মুলক, যদি বলা হয় ইয়া সাহেবে সাদার, ইয়া সাহেবে আলম গোলাম মাওলা রানী মাদ্দাজিল্লুহুল আলী, দেখেন তো, মানে আপনারা শুনে মনে করবেন যে গোলাম মাওলা রানীকে টাউটারি করতেছে, কিন্তু ওরা এসে সামনে এমন ভাবে অভিনয় করে, এরকম কিছু ঘটনা আমার জীবনে একেবারে ঘটেনি, নট লাইক দ্যাট। ওই সময়তে আসলে মাথা ঠিক রাখা যায় না। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো মানে অনেক কিছু ঘটেছে। যেমন আপনি 100 বছর জীবিত থাকেন, আরো 100 বছর ক্ষমতা চালান, তারপরে শেখ হাসিনার জান্নাত পাওয়া উচিত, জান্নাত তার জন্য ফরজ, আল্লাহর উচিত তাকে জান্নাত দিয়ে দেওয়া। এবং এমন সব ভালো ভালো মানুষ, মানে বয়স্ক যারা ঘুষ দুর্নীতি করে না, এরকম সৎ মানুষও শেখ হাসিনার আসলে জান্নাত পাওয়া উচিত, নাউজুবিল্লাহ মিন জালিক, এই ধরনের কথাবার্তা তারা বলেছেন। অনেকে তাকে সংসদে বলেছেন যে শেখ হাসিনার উপাধি এখন হযরত। হযরত আরবি শব্দ, সাধারণত বলা হয় যে জনাব বা জনাবা, তো যে কোনো মানুষের নামের আগে হযরত থাকতে পারে, কিন্তু বাংলাদেশে বিশেষ করে রাজনীতির অঙ্গনে এই হযরত শব্দটি এত অ্যাভেলেবল ব্যবহৃত হয় না। ইভেন সৌদি আরব বলেন, মক্কা মদিনা বলেন, সেখানে কোনো গভর্নরকে হযরত বলা হয় না। যেমন হযরত সালমান, মোহাম্মদ বিন সালমান বা হযরত বাদশাহ ফাহাদ, এই কথা আপনার কখনো শুনেননি। তো যেটা আরব দেশে হয়নি, হযরত আব্দুল্লাহ, বাদশাহ আব্দুল্লাহ, হযরত বাদশাহ ফাহাদ, এইরকম কোনোদিন হয়নি। হযরত শব্দটি সাধারণত যখন মানুষ আধ্যাত্মিকতার একটা চরম লেভেলে পৌঁছে, মানুষ যখন মনে করে যে এর সঙ্গে একটা রুহানি সম্পর্ক আছে, তিনি বাতিনি অনেক বিষয় জানেন, রুহানি অনেক বিষয় জানেন, আল্লাহ তার হৃদয়ের মধ্যে এলহাম পাঠায়, তিনি অত্যন্ত উচ্চ মার্গের একজন আলেম, যিনি শুধুমাত্র শরীয়তের নামাজ কালাম পড়েন না, মারেফতের অনেকগুলো বিষয় তিনি বুঝতে পারেন, তিনি ভবিষ্যৎ জানেন, তিনি অভিশাপ দিলে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, আর তিনি যদি যাকে বলা হয় কারোর জন্য দোয়া করেন, আল্লাহ তার দোয়া কবুল করেন। এইরকম একটা পরিবেশ পরিস্থিতিতে যখন কোন একটা মানুষ পৌঁছে যায়, আমরা তার নামের সঙ্গে সম্মানের সাথে হযরত উপাধি লাগিয়ে দেই। যেমন হযরত খানজাহান আলী, হযরত শাহজালাল, যেটা পাবলিক তাদেরকে দিয়েছে, জনগণ দিয়েছে তাদের মৃত্যুর পরে। কিন্তু 80-র দশকে, 70-এর দশকে এরকম অনেক পীর, তাদের ভক্ত মুরিদ শুধুমাত্র টাউটারি করার জন্য, বদমাইশি করার জন্য একজন লোকের সামনে বসিয়ে তার নামে হযরত অমুক কুতুব আলী, হযরত টুকুর আলী, হযরত পুমপুম আলী, এরকম নাম দিয়ে পুমকুম আলী, পীরে কামেল লাউখালী, পীরে কামেল লেবুকাঠি, পীরে কামেল বান্দরবনি, এরকম শব্দ, হযরত অমুক অমুক অমুক। এই ওয়াজের মার্কেটে এই হযরত শব্দটি প্রথম আসছে, কিন্তু এর আগে কিন্তু সাধারণত যেমন আমরা হাফেজ জি হুজুর বলি, কিন্তু হযরত হাফেজ জি হুজুর কিন্তু তার জমানাতে এত বড় আলেম আমাদের দেশে কখনো
খুব অল্প আসছে। কিংবা ধরেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাকে তো হযরত ভাসানী বলা যেত। তিনি কিন্তু কেউ কখনো শুনেছেন রাজনৈতিক লোকের সম্পর্কে? কিন্তু ওয়াজের ময়দানে এসে আমাদের এই দেশের লোকজন এই বিভিন্ন পীর ব্যবসা, কামেল ব্যবসা এগুলো করে একেবারে পাইকারি হারে হজরতকে পৌঁছিয়ে দিয়েছে বাংলাদেশে। যে পচা দুর্গন্ধ, সেই দুর্গন্ধ হজরত শব্দটি আবার আওয়ামী লীগের যারা টাউট বাটপার তারা শেখ হাসিনার সঙ্গে লাগিয়ে দিল। ভালো কথা। এখন শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণা, অনেক মানবিক গুণাবলী তার আছে, এবং গোপনে তিনি যে দান খয়রাত করার যে একটা রেকর্ড তার আছে, যারা জানেন তারা তাকে শ্রদ্ধা না করে পারবেন না। কিন্তু আর যাই হোক না কেন, আমাদের দেশে যে হজরতের যে ভূমিকা, হজরতের যে গুরু গাম্ভীর্যতা, সেটা আসলে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যায় না। এই গেল হজরত শেখ হাসিনার অবস্থা। এখন আসেন আল্লাহর ওলি। আমি প্রথম দিন থেকে বলছি যে সকল আমাদের দেশের ওয়াজের বক্তা তাকে আল্লাহর ওলি বলার চেষ্টা করছেন, আল্লাহ থেকে বিশেষ নির্দেশ প্রাপ্ত হয়ে আসছেন, তার বিরোধিতা করা যাবে না, ইসলাম মুসলমানিত থাকবে না। শেখ হাসিনার সম্পর্কে অনেক ওয়াজের ময়দান থেকে বলা হতো যে শেখ হাসিনার বিরোধিতা করলে ঈমান থাকবে না। এই সকল ভণ্ড যারা লোকজন রয়েছে তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন, ইমাম মাহেদির পর্যায়ে তাকে নিয়ে গেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের কাছাকাছি তাকে পৌঁছে দিয়েছেন এই গত 18 মাসে। অথচ এই লোকটি 4 কলেমা জানে কিনা সন্দেহ, কিংবা ওই যে আমরা আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এইটা উনি জানেন কিনা আমার কাছে যথেষ্ট সন্দেহ রয়েছে। উনি দোয়া কুনুত, আত্তাহিয়াতু, এই সমস্ত মানে যেগুলো বেসিক অ্যান্ড ফান্ডামেন্টাল নলেজ অফ এ মুসলিম, একজন মানুষের, মুসলমান একের গ্রামের সাধারণ মানুষও সেই জায়নামাজের দোয়া, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি, এটা জানেন। কবর জিয়ারতের দোয়া জানেন। তারপরে সেই জানাজার যে নিয়ত সেটা জানেন। তারপর 2 ঈদের 2 জামাতের যে আরবি নিয়ত সেটা জানেন। আমি লিখে দিতে পারি। এই যে কথাগুলো বললাম এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস জানেন না। যদি জানেন আমি ওনার হাত ধরে ওনার কাছে মাপ চাইব আমার এই কথার জন্য। উনি এই জিনিসগুলো জানেন না। উনি আলিফ বা তা ছা যে আরবি হরফের যে বর্ণমালাগুলো উনি জানেন না। তো এরকম একটা মানুষকে যারা কোরআনের তাফসীর করে, যারা বিখ্যাত আলেম, তারা আল্লাহর ওলি বানিয়ে দিল। এরকম ওলি আমরা কখনো দেখিনি। ফলে এই লোক টুপি পরলেন, এই লোক ওলি সাজার চেষ্টা করলেন, এবং করে তিনি এমন সব কাজ করে গেলেন যেই কাজের ফলে আমাদের এই দেশ জাতি হাজার বছরের ইতিহাসে আমরা যে গোলামিতে কখনো পড়িনি, যে গোলামি চুক্তি আমেরিকার সঙ্গে করা হয়েছে, সেটা মানে আমাদের ইতিহাস, আমি ইতিহাসের ছাত্র হিসেবে কখনো দেখিনি। কিন্তু এই মানুষটিকে বেপরোয়া বানালো যারা, এই মানুষটিকে মানে এই মানুষটির মধ্যে এরকম একটা ধারণা ঢুকে দেওয়া হলো যে আপনি যেটা করবেন ওটাতে আল্লাহর সায় আছে, আপনি এই কাজগুলো করার জন্য আল্লাহ আপনাকে নাজিল করেছে, আপনাকে গড়ে তোলা হয়েছে, আল্লাহ বিশেষ কায়দায় আপনাকে গড়ে তুলেছে। এই যে বিভিন্ন মাহফিল থেকে বিভিন্ন ইসলামী যারা লোকজন রয়েছেন, বক্তা রয়েছেন, তারা তাকে যে সর্বনাশটা করে দিয়েছেন, সেই সর্বনাশটা আজ 18 কোটি মানুষের উপর পড়েছে। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত, ইউনূস সাহেবও ক্ষতিগ্রস্ত, শেখ হাসিনাও ক্ষতিগ্রস্ত। তো এই যে আলা হযরত শেখ হাসিনা বা হযরত শেখ হাসিনা বা মাদ্দা জিল্লুহুল আলী, তারপরে অলিউল আজম বা অলিকে যে গাউসুল আজম, গাউস উল আজম ডক্টর মোহাম্মদ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি, এই যে জিনিসগুলো যারা শিরক করার চেষ্টা করছে, বিদআত করার চেষ্টা করছে, এটা কাফের কুফরির চেয়ে খারাপ। মুনাফিকের একটা লিমিট আছে। আব্দুল্লাহ ইবনে উবাই এই কাজগুলো কখনো করেনি। সেই কাজগুলো আমাদের দেশের যারা লোকজন করেছেন, এরা আবার এখন নতুন করে পীর খুঁজছেন, নতুন করে হজরত খুঁজছেন, নতুন করে আল্লাহর ওলি খুঁজছেন। আল্লাহ এই যাকে বলা হয় জাহিলিপনা থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।